নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি খবরে। মহারাষ্ট্র নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন নির্বাচনে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধীর এই ধরনের অভিযোগ সম্পূর্ণ অযৌক্তিক বলে প্রতিক্রিয়া নির্বাচন কমিশনের। 2024 সালের নভেম্বরে অনুষ্ঠিত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের বিষয়ে সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই নির্বাচনে ম্যাচ ফিক্সিং করা হয়েছিল, যেখানে বিজেপির জয় নিশ্চিত করার জন্য আগে থেকে সর্বাত্মক প্রচেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। বিজেপি এবং তার মিত্ররা নির্বাচনে জয়লাভের জন্য 5টি পদক্ষেপের পরিকল্পনা করেছিল। মহারাষ্ট্রের মতো পরের বার বিহারেও ম্যাচ ফিক্সিং হবে, তারপর যে কোনো রাজ্যে হবে ম্যাচ ফিক্সিং, যেখানে বিজেপি হেরে যাচ্ছে বলে মনে হচ্ছে। শনিবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় লেখা এক নিবন্ধে উল্লেখ করেন রাহুল গান্ধী। আমি কোনো ছোটখাটো নির্বাচনী অনিয়মের কথা বলছি না, বরং আমি এমন কারচুপির কথা বলছি যা ব্যাপকভাবে করা হয়েছিল এবং যেখানে চেষ্টা করা হয়েছিল দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। নির্বাচন কমিশনার নিয়োগে আইনের মাধ্যমে প্রধান বিচারপতির পরিবর্তে নির্বাচন কমিশনারদের নিয়োগকারী কমিটিতে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়োগ করা হয়েছিল। এর ফলে নিরপেক্ষতার অবসান ঘটে এবং পুরো নিয়ন্ত্রণ চলে যায় সরকারের হাতে বলে সরকারের সমালোচনা করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিকে রাহুল গান্ধীর দাবিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের ফলাফলের পক্ষে না আসার পর এই ধরনের অভিযোগ করা অযৌক্তিক। 24 ডিসেম্বর 2024 কংগ্রেসকে পাঠানো উত্তরে এই সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে, যা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যায়। মনে হচ্ছে বারবার এই ধরনের বিষয় উত্থাপন করে এই সমস্ত তথ্য সম্পূর্ণরূপে উপেক্ষা করা হচ্ছে বলে প্রতিক্রিয়ায় জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যেও পালিত হলো ঈদ উল আজহা। রাজধানীর গেঁদু মিয়া মসজিদে আদায় করা হয় বিশেষ নামাজ। ঈদ উল জোহা উপলক্ষে মুসলমান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার গোটা দেশের সাথে ত্রিপুরায় উদযাপিত হয় মুসলমান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। এই উপলক্ষে রাজ্যে প্রতিটি মসজিদে আয়োজন করা হয় বিশেষ নামাজের। রাজ্যের রাজধানী আগরতলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় শিবনগরের গেঁদু মিয়ার মসজিদের ঈদগাহ ময়দানে। সকালে ঈদে জামাতে সমবেত হন ও নামাজ আদায় করেন প্রচুর সংখ্যক মুসলমান সম্প্রদায়ের মানুষ। ত্যাগের মধ্য দিয়ে সৎ মানুষ হওয়ার অনুশীলন হলো এই ঈদ উল আজহা বলে এদিক জানিয়েছেন গেঁদু মিয়া মসজিদের ইমাম হজরত মাওলানা আব্দুর রহমান। এই উপলক্ষে রাজ্যবাসী এবং দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করেন তিনি। এই কুরবানিকৃত জবাইকৃত পশুর মাংসকে সমাজের গরিব অসহায় দুস্থদের মধ্যে বিতরণ করে তাদেরকে ঈদের আনন্দে অংশগ্রহণ করান। এই কারণে এটাকে ঈদুল আজহা বা কুরবানির ঈদ বলা হয়। এই কুরবানির ঈদের মাধ্যমে যেরকমভাবে একটা খুশির দিক আছে, এরকমভাবে একটা হিউম্যানিটি এবং মানবতারও পাঠ এখানে শেখানো হয়েছে। তাই আজকের এই ঈদুল আজহা বা কুরবানির ঈদের দিনে রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষদেরকে আন্তরিকভাবে ঈদ মোবারক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। রাজ্যের ও রাষ্ট্রের সকল অংশের সকল ধর্মের মানুষের শারীরিক, আর্থিক, মানসিক, সার্বিক শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের জন্য আন্তরিক কামনা করছি এবং অশুভ শক্তি পতন হোক, শুভ শক্তির উত্থান হোক। এই মহান রাষ্ট্র পৃথিবীর ভৌগোলিক মানচিত্রে মহান একটা অবস্থান প্রতিষ্ঠিত হোক, এটা আল্লাহ তাআলার কাছে বিশেষ প্রার্থনা ও দোয়া করছি। এদিন ঈদের নামাজ পাঠ শেষে মসজিদে উপস্থিত সবাই একে অন্যকে আলিঙ্গনে জড়িয়ে ধরে ভাগ করে নেন ঈদের খুশি। এদিকে ঈদ উল আজহা বা ঈদ উল জোহা উপলক্ষে মুসলমান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ইসলাম ধর্মাবলম্বী সকল ভাই বোনদের জানায় পবিত্র ঈদ উল জোহা উপলক্ষে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন বলে নিজের সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণভাবে ঈদ উল আজহা বা ঈদ উল জোহা উৎসবের জন্য চূড়ান্ত সতর্কতা অবলম্বন করেছে রাজ্য প্রশাসন। এক্ষেত্রে জেলা প্রশাসন এবং আরক্ষা প্রশাসনকে বিশেষভাবে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার প্রধান স্টেট রেফারেল জিবি হাসপাতালে পরিষেবা উন্নয়নে এইমসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে রাজ্য সফরে এসেছেন এইমসের প্রতিনিধি দল। রাজ্যের প্রধান সরকারি রেফারেল হাসপাতাল জিবির চিকিৎসা পরিষেবার উন্নয়নে রাজ্যে এলো এইমসের প্রতিনিধি দল। 4 সদস্যের চিকিৎসকদের এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছে এইমসের অধিকর্তা প্রফেসর
ডক্টর এম শ্রীবাস। শনিবার দুপুরে এইমসের এই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। টিআইএফটি কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। চিকিৎসা ক্ষেত্রে রাজ্যের নাগরিকদের সর্বশ্রেষ্ঠ পরিষেবা দিতে অঙ্গীকারবদ্ধ রাজ্য সরকার বলে বৈঠক শেষে জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের প্রধান হাসপাতাল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে রোগীদের চিকিৎসা পরিষেবার উন্নতির লক্ষ্যে এইমস নয়াদিল্লি থেকে আগত প্রতিনিধি দলের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে পৌরোহিত্য করেন বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টিআইএফটি কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন এইমস নয়াদিল্লির অধিকর্তা প্রফেসর এম শ্রীনিবাস। তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধি দল এবং রাজ্য সরকার ও সংশ্লিষ্ট হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন দিল্লি থেকে উচ্চ পর্যায়ের চিকিৎসক দলটি আগরতলায় পৌঁছে এদিনেই যান জিবি হাসপাতাল পরিদর্শনে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার আমন্ত্রণে এইমসের চিকিৎসক দলটি এসেছে মূলত জিবি হাসপাতালে। চিকিৎসা পরিষেবার হাল কিভাবে আরো উন্নত করা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। এর পাশাপাশি রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসা পরিকাঠামোকে আরো কিভাবে আপডেট ও আধুনিক করা যায় সেই বিষয়ে উপযুক্ত পরামর্শ দিয়েছেন এইমসের অভিজ্ঞ প্রতিনিধিরা। জিবি হাসপাতাল পরিদর্শনের পর এইমসের অধিকর্তা সহ চিকিৎসক প্রতিনিধি দলটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে। বৈঠকে চিকিৎসক প্রতিনিধি দলটি রিপোর্ট দিয়েছেন জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে, পাশাপাশি চিকিৎসা পরিষেবার কোন কোন ব্যবস্থায় ত্রুটি বিচ্যুতি রয়েছে, কিভাবে ত্রুটি বিচ্যুতি দূর করতে হবে, উন্নত ও আধুনিক কি কি পদক্ষেপ নিতে হবে সেই সব বিষয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দলের চিকিৎসকরা তা তুলে ধরেন সবিস্তারে। তাদের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগিয়ে সেই অনুযায়ী রাজ্যের প্রধান সরকারি রেফারেল হাসপাতাল জিবি চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসা পরিষেবাকে আরো উন্নত ও আধুনিক করার প্রতি জোর দেবে রাজ্য সরকার। জিবির চিকিৎসা পরিষেবা ও চিকিৎসা পরিকাঠামোর উন্নয়ন ও আধুনিকীকরণ নিয়ে কি কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে লিখিতভাবেও তাদের অভিমত ও পরামর্শ তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রীর হাতে। রাজ্য স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে প্রধান স্টেট রেফারেল জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও চিকিৎসা পরিকাঠামোর উন্নতি ও আধুনিকীকরণের এইমসের অভিজ্ঞতা সম্পন্ন বিখ্যাত চিকিৎসকদের পরামর্শ বাস্তবায়নে পদক্ষেপ নেবে রাজ্য সরকার। একদিনের রাজ্য সফরে এসে রবিবার অর্থাৎ 8 জুন আবার দিল্লি ফিরে যাবে এইমসের প্রতিনিধি দলটি। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই জিবি হাসপাতাল সহ রাজ্যের চিকিৎসা পরিষেবা ও ব্যবস্থার উন্নতি করার জন্য উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে রাজ্যে একটি মেডিকেল হাব গড়ে তোলার জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালে পরিষেবা উন্নয়ন এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সার্বিক উন্নয়নে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের সঙ্গে মৌ স্বাক্ষর করবে রাজ্য সরকার। শনিবার এই কথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। উল্লেখ করা যেতে পারে, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে শনিবার রাজ্যে আসেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের 4 সদস্যের প্রতিনিধি দল। এদিন জিবি হাসপাতাল এবং আগরতলা সরকারি মেডিকেল কলেজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রতিনিধি দলটি। अभी जो पब्लिक हेल्थ डिमांड बढ़ रही है उसको डॉक्टर की संख्या, डिपार्टमेंट की संख्या, यहाँ पे मेडिकल सीट्स, यूजी पीजी की संख्या, इक्विपमेंट हो, सुपर स्पेशलिटी हो, हमारे डायग्नोस्टिक्स हो, टेस्ट हो, हॉस्पिटल मैनेजमेंट का विषय हो, प्रोक्योरमेंट का विषय हो, इसमें वो अपना एक्सपर्ट एडवाइस हमें देंगे। हम उनके साथ एक MOU साइन करेंगे। MOU साइन करने से आगे और 6 महीना 1 साल तक उनका जो सजेशन है उसको हम इम्प्लीमेंट करेंगे। सीएम सर के साथ मीटिंग किस विषय में बातचीत हुआ है? हमने हमारा जीबी हॉस्पिटल और मेडिकल कॉलेज का जो प्रेजेंट स्टेटस है, ये पिछले समझो 60 सालों में हॉस्पिटल का प्रोग्रेस, पिछले 20 सालों में मेडिकल कॉलेज का प्रोग्रेस, और जो हमारे त्रिपुरा का जो पब्लिक है उनको इस हॉस्पिटल की क्या अपेक्षा है, ये हमने उनके साथ शेयर किया। और उन्होंने भी कुछ पॉइंट्स उन्होंने वहाँ पर उस मीटिंग में बताया। अभी सभी डिपार्टमेंट को फिजिकली विजिट करेंगे या डॉक्टर, पेशेंट और पैरामेडिक्स के साथ बातचीत करेंगे। সময়মতো সেমিস্টারে পরীক্ষা দিতে ব্যর্থ হয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যার খেসারত দিতে হচ্ছে রাজ্যের 32টি সাধারণ ডিগ্রি কলেজের 6000 ছাত্রছাত্রীকে। স্বাভাবিক কারণে এক্ষেত্রে তীব্র ক্ষোভ রয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে।
ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা 25টি সরকারি এবং 7টি বেসরকারি কলেজে পাঠনরত হাজার হাজার ছাত্রছাত্রী যারা স্নাতকোত্তর পর্যায়ে পাঠনে ইচ্ছুক তারা এবারে পিছিয়ে যাচ্ছে ন্যূনতম একটি বছর। কলেজগুলো এখনও এক সেমিস্টার পিছিয়ে এবং চূড়ান্ত সেমিস্টার নভেম্বরের আগে শেষ হবে না, যেখানে ফল প্রকাশিত হবে ডিসেম্বর বা জানুয়ারিতে। তখন নতুন শিক্ষাবর্ষের ভর্তি হওয়ার সময় পেরিয়ে যাবে, ফলে স্নাতকোত্তর পড়তে হলে ভর্তি হতে হবে পরের সেশনে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বর্তমানে রয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে। সারা ভারত স্নাতকোত্তর শিক্ষাবর্ষ শুরু হয় জুলাই মাসে এবং শেষ হয় পরের বছরের জুন মাসে। সেই অনুযায়ী চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা জুন মাস শেষ হওয়ার আগেই শেষ হয়ে ফল প্রকাশ হওয়া উচিত। জুলাই মাসের 1 তারিখ থেকেই শুরু হয় স্নাতকোত্তরের পাঠন, অথচ ত্রিপুরার এই কলেজগুলোতে মাত্র 5 নম্বর সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে, যেখানে এখনো শুরু হয়নি 6 নম্বর সেমিস্টারের পাঠন। 5ম সেমিস্টারের খাতা দেখা চলছে এখনই ক্লাস শুরু করলেও অন্তত 6 মাস পড়ানোর পরে পরীক্ষা নেওয়া যাবে। তার মানে নভেম্বর পর্যন্ত এই চলবে সেমিস্টার, তারপর পরীক্ষা ও ফল প্রকাশ। সিইউইটির মতো মাস্টার্সে ভর্তির পরীক্ষাও ইতিমধ্যে হয়ে গেছে। এই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি প্রকাশ হবে ফল। দেশের অন্য সব জায়গার মতোই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়েও মাস্টার্স সেশন শুরু হয় জুলাই থেকে। ত্রিপুরার এই 32টি কলেজে ছাত্রছাত্রীরা মাস্টার্সে ভর্তি হতে পারছেন না, শুধু এখানেই নয়, অন্য কোথাও নয়। আগেও প্রফেশনাল অ্যাডমিশন দিয়ে ব্যর্থতা ঢাকার চেষ্টা করেছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। সেমিস্টারে পরীক্ষা নেওয়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব, আর সেটা সময় মতো করতে পারেনি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। যারা হায়ার সেকেন্ডারি পাশ করে একসাথে কলেজে ভর্তি হয়েছিলেন, তাদের মধ্যে যারা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কলেজগুলিতে পড়ছেন, তারা এখন অন্য বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের থেকে পিছিয়ে যাবেন ন্যূনতম 1 বছর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নিয়মিতকরণের দাবি করল কমিউনিটি হেলথ অফিসাররা। সাংবাদিক সম্মেলন করে এই দাবি করল কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশন। সুবিধা বঞ্চিত বিশেষ করে গ্রামীণ এবং দুর্গম এলাকায় প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের কমিউনিটি হেলথ অফিসাররা তাদের দায়িত্বের মধ্যে রয়েছে ক্লিনিক্যাল কেয়ার, জনস্বাস্থ্য উদ্যোগ, মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং সম্প্রদায়ের সাথে যোগাযোগ, যার লক্ষ্য স্বাস্থ্য ও সুস্থতার প্রচার করা। দীর্ঘদিন ধরে চুক্তির ভিত্তিতে কাজ করলেও এক্ষেত্রে নিয়মিতকরণ অধরাই কমিউনিটি হেলথ অফিসারদের ক্ষেত্রে। এবার নিয়মিতকরণের দাবি করলেন কমিউনিটি হেলথ অফিসাররা। কর্মক্ষেত্রে সিএইচও যারা 6 বছর পূর্ণ করবেন চলতি মাসে, তাদের নিয়মিতকরণের দাবি জানিয়েছে কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশন। শনিবার সাংবাদিক সম্মেলন করে এই দাবি করল কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশন। আমাদের মূলত যে প্রধান দাবি রয়েছে এটা হচ্ছে যে বর্তমানে প্রায় 850 জন সিএইচওদের মধ্যে প্রায় 34 জন সিএইচও এখন কমিউনিটি হেলথ অফিসার এখন রয়েছেন, যারা এই মাসের 2025-এর জুন মাসের লাস্টের সময়ে 6 বছর পরিপূর্ণ করবে। আমাদের দাবি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইনগুলি রয়েছে, যেখানে রয়েছে যে 6 বছর পরিপূর্ণ করার পর তাদের রেগুলার করার জন্য বা সিএইচও ক্যাডার পোস্টে নিয়োগ করার জন্য, এটার জন্য দৃষ্টি আকর্ষণের জন্য আমরা গভর্নমেন্ট অফ ত্রিপুরার কাছে, আমাদের মাননীয় জনপ্রিয় স্বাস্থ্যমন্ত্রী স্যারের কাছে আমরা এই আবেদনটা রাখছি। নিয়মিতকরণের পাশাপাশি বেতন বৃদ্ধি করার দাবিও জানিয়েছেন কমিউনিটির হেলথ অফিসাররা। 2023-এ আমাদের বেতন বৃদ্ধি হয়েছিল এনএইচএম স্টাফদের। এর 2 বছর আগে, এর ব্যাক 2 ইয়ার্স, আমরা যে অ্যানুয়ালি ইনক্রিমেন্ট পাই, ইয়ারলি ইনক্রিমেন্ট যেটা পাই 5%, ওইটার থেকে আমরা বঞ্চিত ছিলাম ওই সময়। তো আমরা সেই দৃষ্টিতে দেখছি যে আমাদের শুধু লাস্ট 2 বছর যেটা বঞ্চিত ছিলাম ওইটাই শুধু ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, আমাদের বেতন বৃদ্ধি করা হয়নি। আমরা এই বিষয়ে আমাদের যে মাননীয় আমাদের অধিকর্তারা, আমাদের এনএইচএম স্টাফের ক্ষেত্রে, এনএইচএম এর ক্ষেত্রে যে অধিকর্তারা আছেন এবং মাননীয় আমাদের যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা আছেন, আমি ওনাদের দৃষ্টি আকর্ষণের জন্য বলছি এবং আবেদন রাখছি যে শুধু আমাদের না, সমস্ত এনএইচএম কর্মীদের একজনের যদি 60% বা 50% বাড়ে, সমস্ত এনএইচএম কর্মীদের যাতে ওই সমপরিমাণ 50% বা 60% স্যালারি হাইক হয়, যেটা সমতুল্যভাবে দেওয়া হয়নি ওই সময়। সম্প্রতি 126 জন নতুন কমিউনিটি হেলথ অফিসার নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। এই সময় উপযোগী সিদ্ধান্ত গ্রামীণ ও উপজাতি অঞ্চলে মাতৃ ও শিশু স্বাস্থ্য, অসংক্রামক রোগের পরীক্ষা, মানসিক স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা, টিকাদান এবং
ই সঞ্জীবনী টেলিকনসালটেশন প্ল্যাটফর্মের মতো প্রয়োজনীয় পরিষেবাগুলোর নাগাল এবং মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে এদিনে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশন। যক্ষ্মা নির্মূল অগ্রগতি পুরস্কার, উচ্চ নিয়মিত টিকাদান কভারেজ, উন্নত প্রাতিষ্ঠানিক প্রসবের হার এবং জাতীয় স্বাস্থ্য সূচক মূল্যায়নে উচ্চতর র্যাঙ্কিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন কমিউনিটি হেলথ অফিসাররা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।